কয়েক মিনিট পরের কথা। তাসফি ড্রয়িং রুমে কিছু একটা করছিল। ইনায়াকে দেখা গেল হাতে একটা ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে আসতে। রুম্পা ছাড়া তার এ বাড়িতে নিজে নিজে কাজ করে খাওয়া অসম্ভব। তাসফি তাকে দেখে অবাক কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছেন ভাবি? শোনো, আমি একটু বাপের বাড়ি যাচ্ছি, তুমি থাকো। তাসফি চোখ ছোট ছোট করে চাইল। ইনায়া কয়েক কদম হেঁটেও আবারও ফিরে এলো। তাসফিকে সতর্ক করে বলল, শোনো মেয়ে, আমি যে যাচ্ছি এই কথা শাশুড়ি মাকে বলতে যেও না। তারা ফিরে আসার আগে আমি ফিরে আসবো, বুঝলে? তাসফি ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। তার বলার কোনো প্রশ্নই ওঠে না। বরং সে যাচ্ছে বলে তাসফির আর একটু সুবিধা হলো। যদিও উনি থাকলেও তার বেশি অসুবিধা হতো না। ইনায়া চলে যেতেই তাসফি নিজের কাজ ছাড়তে লাগলো দ্রুত কদমে। সূর্য ডোবার কিছুক্ষণের মাঝেই অন্ধকার চারিদিকে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। নিস্তব্ধ বাড়ি ফিরল তখন। কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলল না। বিরক্তিতে তার কপাল কুঁচকে গেল। রুম্পাটি নিশ্চিত ঘুমিয়ে পড়েছে। মূলত নিস্তব্ধ জানতো না আজ সবাই গ্রামের বাড়িতে গিয়েছে। কেউ তাকে বলেও যায়নি। সন্দেহবশত নিস্তব্ধ চাবি দিয়ে দরজা খুলল। ভেতরটা গুটগুটে অন্ধকার। কি আশ্চর্য, কেউ কি আজ ড্রয়িং রুমে বাতিগুলোও জ্বালায়নি। ভেবেছিল বাইরের অন্ধকার পেরিয়ে বাড়িতে আলো দেখতে পাবে, কিন্তু না। বিরক্তি নিয়ে লাইটের সুইচ দিতে গেল সে। সুইচ টেপার আগেই হঠাৎ চারপাশে ঝিলিমিলি লাল, হলুদ, নীল রঙের ফেরি লাইট জ্বলে উঠল। নিস্তব্ধ হঠাৎ এমন কাণ্ডে কিছুটা চমকে উঠল। মস্তিষ্ক সজাগ হয়ে চট করে সামনে তাকাতেই নিস্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদস্পন্দন বন্ধ করার উপক্রম প্রায়। বাকরুদ্ধ নিস্তব্ধর হাতে থাকা ব্যাগটা ঠাস করে নিচে পড়ে গেল। তাসফি লজ্জা মিশ্রিত মুখে আড়ষ্টতার সহিত দাঁড়িয়ে আছে। তার পরনে খয়েরি রঙের সিল্কি শাড়ি। তাসফির ফর্সা ত্বকে দারুণভাবে ফুটে আছে তা। তার মসৃণ স্লিম পেট উন্মুক্ত। নিস্তব্ধ কয়েক পলক তার থেকে চোখ ফরাতে পারল না। বিয়ের পরই প্রথমবার প্রিয়তমাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখেছে সে, তাও এমন নেশা ধরানো রূপে। অর্ধাঙ্গিনীর মোহনীয় রূপে কোনো পুরুষ কি সুস্থ মস্তিষ্কে থাকতে পারে? নিস্তব্ধর জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তা কল্পনাতেও ছিল না। অর্ধাঙ্গিনীর রূপের দমকে হৃদয় জাগছে কবিতা। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতিহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ে উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন বধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। নিস্তব্ধর চাউনি লক্ষ্য করে তাসফি লজ্জায় মিলিয়ে যাচ্ছে। নিচ থেকে পদক্ষেপ নেওয়া কি তার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল? এভাবে পোশাক পরে থাকলে তার আরও লজ্জা লাগবে। সব দোষ স্বর্ণিধির। মেয়েটা ইচ্ছে করেই তাকে এভাবে সাজিয়ে দিয়ে গেছে। ইস! নিস্তব্ধ ঘোরগ্রস্ত বদনে এগিয়ে গেল প্রেয়সীর নিকট। পেছন থেকে চাপটে জড়িয়ে ধরল। তাসফি কেঁপে উঠল। নিস্তব্ধ তাসফির ঘাড়ে ঠোঁট ছুঁয়ে পড়ল, আমায় মেরে ফেলার ধান্দা করছো নাকি বউ? আজ নির্ঘাত তোমায় না পেলে আমার মরণ অনিবার্য। তাসফি চোখ বন্ধ করে নিল। কোনো রকমে নিস্তব্ধর বাঁধ ছেড়ে বেরিয়ে পড়ল। কেক কাটি। নিস্তব্ধকে কিছুটা অস্থির দেখালো। উদ্বিগ্ন স্বরে প্রত্যুত্তর করল। আবার কেক কেন? তাসফিও রাগী চোখে তাকিয়ে বলল, কেক মানে আমি নিজে হাতে বানিয়েছি, আর আপনি কাটবেন না? নিস্তব্ধ চমকে তাকালো। তাসফি তাকে ঠেলে খানিকটা সামনে টেবিলে রাখা কেকের কাছে নিয়ে এলো। নিস্তব্ধ অবাক হয়ে কেকের দিকে তাকিয়ে রইল। কেকের উপরে স্পষ্ট করে লেখা, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ফর 6 মান্থ ডক্টর সাহেব। তাসফিও ফিসফিস করে একই কথা বলল। নিস্তব্ধ অবাক চোখে তাকিয়ে বলল, এই কেক তুমি বানিয়েছো? তাসফি মাথা নাড়ল। চাকু কই দাও কাটি, একটু টেস্ট করি কেমন কেক বানালো মিসেস নিস্তব্ধ, তারপর তো আসল। তাসফি গরম চোখে তাকিয়ে নিস্তব্ধর বাহুতে থাপড় বসালো। বেচারি আজ লজ্জায় আড়ষ্ট। তাসফি চাকু এগিয়ে দিল। নিস্তব্ধ কেকটা কেটে প্রথমে তাসফিকে খাইয়ে দিল, তারপর নিজে খেয়ে বলল, দারুণ।
তাসফির খুশি হলো, মুচকি হাসলো। নিস্তব্ধ পুনরায় নিজের মুখে কেক পরে নিল। তার অশান্ত মস্তিষ্কে খেলা করছে দুষ্টুমির ছোলা। তাসফির কিছু বুঝে ওঠার আগেই তাদের দুজোড়া ওষ্ঠ একে অপরকে আলিঙ্গন করলো। তাসফির দম নিয়ে কোনো রকমে বলল, খাবার খেয়ে নি, আমি রান্না করেছি তো। নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে বলল, খাওয়া দাওয়া পরে হবে। আই নিড ইউ মোর প্লিজ। তাসফির পারে না, এখনই মাটি ফাঁক করে ঢুকে যায়। ওয়াই আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর, প্লিজ সামথিং। তাসফির নিজ হাতের সাহায্যে নিস্তব্ধর মুখ চেপে ধরল। নিস্তব্ধর সঙ্গে সঙ্গে সে প্রেয়সীকে কোলে তুলে নিল, তাকে নিয়ে ঠাস করে সোফায় শুইয়ে দিল। তাসফির আমতা আমতা করে বলল, উপরে যাই। নিস্তব্ধ দুষ্টু স্বরে শুধালো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সো টাইম লস করা বোকামি মাই মিসেস। তাসফির চোখ পিটপিট করে চাইল। নিস্তব্ধ নিচুপ হয়ে তাসফির পানে যেয়ে বলল, আজও কি অনুমতির প্রয়োজন? তাসফির লজ্জায় মুখ লুকিয়ে নিল। আজ নিজে থেকে সে এক ধাপ এগিয়ে এসেছে, সেখানে অনুমতি প্রশ্নই আসে না। অতপর 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 কপত কপতির মধুর মিলনের সাক্ষী হলো এই অন্ধকারে মোড়া নিস্তব্ধ রাত। জোয়ারের স্পর্শে কাতর হলো পতি। সময় যত গড়ালো তাদের আলিঙ্গন গভীর থেকে গভীরতর হলো। নিস্তব্ধর ফ্রেশ হওয়া হলো না, হলো না রেস্ট নেওয়া। দূর আকাশের চাঁদ মামা তার কলঙ্ক গায়ে মেখে মুচকি হাসছে। আজ তার খুশির দিন কিনা। আজ বুঝি স্বামীর সোহাগে ওই সুন্দরী রমণীয় মেখে নিবে নিজের গায়ে কলঙ্ক স্বইচ্ছায় সগর্বে। তাতে নেই কোনো ভয়, অপবিত্রতার ছোঁয়া, যাতে মিশে আছে শুধু হালাল সম্পর্ক, হালাল স্পর্শ। আহ, এতেই তো চিরসুখ। এই নিস্তব্ধ মধুর রাতে দূর হতে পেঁচার ডাক শুনতেও মধুর লাগছে। হৃদ মাঝে বাজছে গান, যেন তারা গাইছে গান মিষ্টি কণ্ঠে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। সময় গড়িয়েছে অনেকটা, দীর্ঘ রজনী পেরিয়েছে খানিকটা। নিস্তব্ধর উন্মুক্ত বক্ষে তাসফির মাথা রেখে শুয়ে আছে। নিস্তব্ধ প্রিয়সীর ললাটে চুমো খেলো। হঠাৎ কিছু মনে হতেই সন্দেহজনক কণ্ঠে শুধালো, সকালে ফোনে কার সাথে কথা বলছিলে? আপনাকে তখনই বললাম তো, স্বর্ণিধির সঙ্গে। সত্যি? তবে ওভাবে ভয় পাচ্ছিলে কেন? আসলে আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি কিছু শুনে ফেললে তো সব ভঙ্গ হয়ে যেত, তাই ভয় পাচ্ছিলাম আপনি আবার সব শুনে ফেলেননি তো। স্বর্ণিধি তো আমায় এই আইডিয়া দিয়েছিল, আমায় সাজিয়ে দিয়ে গেল, ডেকোরেশনে সাহায্য করলো। নিস্তব্ধ ঠাট্টার স্বরে বলল, দেখেছো, হাজবেন্ড ব্যতীত ওদের মাথায় কত বুদ্ধি, আর তোমার মাথায় অন্যের থেকে বুদ্ধি ধার করতে হয়। তাসফির ভেঙচি কেটে বলল, কচু। নিস্তব্ধ তাসফিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ ওয়াইফ, এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। সঙ্গে আজ রাতের জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আজ রাতটা এতটা স্পেশাল করার জন্য তোমায় এতগুলো ধন্যবাদ। তাসফির লজ্জায় নিজ অর্ধাঙ্গের বক্ষে মাথা গুঁজল। তাদের আলিঙ্গনের ভেতরেই কেটে গেল দীর্ঘ একটি রজনী। নিয়মমাফিক সময় পার হলো। সূর্যমামা উদয় হলো ধরণীর বুকে পূর্ব দিগন্তে। চারিদিকে আলো ঝলমল করে উঠল। সকাল তখন 10টা প্রায়। কপত কপতির ঘুমকে হারাম করতে কলিং বেল বেজে উঠল। এই অসময়ে আবার কি এলো? কারোর তো আসার কথা নয় আজ। তবে দীর্ঘ রজনী কেটে গিয়ে এসেছে নতুন ভোর, একটি নতুন সকাল, একটি নতুন দিন। গতকালের দিনটা ভালো কেটেছে বিধায় যে আজকের দিনটা ভালো কাটবে এমন কোনো কথা তো নেই। হয়তো উদ্ভব হতে পারে কোনো বিপদের, হয়তো আগমন করতে পারে নতুন কোনো আনন্দের। তার সবই তো জানেন একমাত্র উপরওয়ালা। আচ্ছা, দেখাই যাক না কি হয়। সুখ দুঃখ দুই মিলেই তো আমাদের এই মানব জীবন। চোখে তন্দ্রাভাব নিয়ে যেতেই ঘুম ছুটে গেল তাসফির। চোখ টিপ করেই চাইল সে। মুখে তার লাজুক হাসি, শত চেষ্টার পরেই প্রিয়তমকে নিজের করে পাওয়ার প্রাপ্তির হাসি। চোখ মিলতেই চোখের সামনে দৃশ্যমান হলো তার ডাক্তার সাহেবের সুদর্শন মুখখানা। চুলগুলো তার এলোমেলো, যা রাতে তাসফির হস্তের দ্বারাই শ্রেষ্ঠ। দেখি কি নিষ্পাপ মুখভঙ্গি নিয়েই না ঘুমাচ্ছে পুরুষটা।
অথচ লোকটা তার নিকট এক নম্বরের লাগামহীন অসভ্য মানুষ, অসভ্য পুরুষ মানুষ। তার অতি প্রিয় ডাক্তার সাহেব। অসভ্য লোকটা তাকে রাতে খাওয়ার সুযোগও দেয়নি। খিদেতে পেটে পাক দিচ্ছে এখন তার। ইস, কত মজার মজার খাবারগুলো সে সারাদিন খেটে খুঁটে রান্না করলো, অথচ এখন কিনা সব ফেলে দিতে হবে। ভালো আছে কিনা কে জানে, ভালো থাকলেই ভালো। তবুও আজ তাসফির দীর্ঘদিন পরে দেখা সেই স্বপ্ন পূরণ হলো। এই যে নিস্তব্ধর আলিঙ্গনে সে আবদ্ধ, আর তার মানব ঘুমন্ত। মানবের ঘুম ছোটানোর আগেই সে জেগে গিয়েছে। প্রতিবার তাকে বিছানায় রেখে লোকটা উধাও হয়, আর আজ তাসফি তাকে রেখে উধাও হবে। লজ্জা মিশ্রিত ভঙ্গিতে তাসফি আলতো করে চুমু খেল নিস্তব্ধর বক্র মাঝে। এদিকে সারা রাত শুয়ে থাকার ফলে তার ঘাড় ব্যথা হওয়ার জোগাড়। তাসফি পাশ ফিরে যেতেই আটকে ওঠে। কোনো রকমে নিজেকে সামলে নিস্তব্ধকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল। ও গড, সে তো এখন সোফা থেকে পড়ে গেলে একটা অস্ত থাকতো না। সে যে সোফায় শুয়ে আছে তা তো সে খেয়ালই ছিল না। ঘুমন্ত নিস্তব্ধর পানে তাসফির ভ্রু কুঁচকে চাইল। তার ডাক্তার সাহেবের বুদ্ধি জ্ঞান যে লোপ পেয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। তাসফির ভাবনার মাঝেই পরপর কয়েকবার কলিং বেল বেজে উঠল। তাসফির ভ্রু কুঁচকালো, এই অসময়ে আবার কে এলো? ইয়ানা এলো না তো, কিন্তু তার তো আজ আসার কথা নয়। আর এমন অভদ্রের মতো এক নাগাড়ে এতবার কলিং বেল বাজানোরই বা কী আছে আশ্চর্য? ঘড়ির দিকে চোখ পড়তেই তাসফি আটকে উঠল। প্রায় বেলা দুপুর 3টে বাজে। অসম্ভব ব্যাপার স্যাপার, এতটা সময় কি করে ঘুমালো সে? তাসফি কোনো রকমে নিস্তব্ধকে ছাড়িয়ে উঠে বসলো। দৃঢ় কদমে এগিয়ে গেল দরজার নিকটে। লুকিং গ্লাসে তাসফি যাকে দেখলো তাকে দেখে সে চমকে উঠল। ও মাই গড, এই মহিলাকে সে বাড়ির অ্যালবামই তো দেখেছে। দৌড়ে সে নিস্তব্ধকে ঠেলতে লাগলো সে। শুনছেন? উঠুন, আরে উঠুন না। ও, আর একটু ঘুমোতে দাও না প্লিজ, রাতে একটু ঘুমাতে পারিনি। আরে রাখুন আপনার ঘুম, দ্রুত উঠুন। আরে উঠুন তো, আপনার ফুপি এসছে। ফুপি এসেছে শুনতেই চমকে উঠে নিস্তব্ধ। ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে পড়ল। খানিকটা আতঙ্কিত স্বরে প্রত্যুত্তর করলো, ফুপি কোথায়? ফুপি? তাসফি দাঁতে দাঁত চেপে বলল, বাহিরে। নিস্তব্ধ আর্তনাদ করে উঠল। ও মাই গড, শিট শিট। তাসফির পরনে নিস্তব্ধ শার্ট, আর নিস্তব্ধ সে উদম গায়ে প্যান্ট পরিহিত। তাসফি নিজের শাড়ি, ব্লাউজ, পেটিকোট দ্রুত গতিতে নিচ থেকে তুলে জড়ো করতে করতে বলল, দাঁড়িয়ে আছেন কেন? চান দরজা খুলুন, আমি যাচ্ছি ওপরে। তাসফি যে এই মুহূর্তে লজ্জা পাবে সেই সময়টাও পাচ্ছে না। আহারে, নিস্তব্ধ হতভম্ব হয়ে শুধালো, কি বলছো কি বউ? এত বছর পর আমি ফুপ্পির সামনে এভাবে উদম গায়ে যাব? অসম্ভব। তাসফি সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, নো অপশন ডক্টর সাহেব। নিস্তব্ধ অসহায় মুখ করে দরজার দিকে এগিয়ে গেল। শেষ পর্যন্ত এই ছিল তার কপালে। নিস্তব্ধ আর তার ফুপিকে কিছুটা ভয়ই পায়। ছোটবেলায় একদিন খাতায় হোমওয়ার্ক না করায় স্কুল থেকে বিচার পাঠিয়েছিল। ফুপু তা শুনে খুব মেরেছিল তাকে, পরে আবার আদরও করেছিল খুব। সেই থেকে নিস্তব্ধ কখনো তার স্কুল কলেজ কোথাকারই হোমওয়ার্ক ব্যতীত বাসা থেকে বের হয়নি। তবে এমনিতেই সবার থেকে ফুপু তাকে একটু বেশিই যত্ন করে। ফুপু তার এক রোখা মানুষ, খানিকটা বাচাল প্রকৃতিরও। দাদুর নাচক করা সত্ত্বেও নিজের পছন্দের ছেলে বিয়ে করে লন্ডনে সেটেল হয়েছে। বিয়ের পরেই প্রথম ফুপু তাদের বাড়িতে পা রাখবে, অথচ তারা কিনা কেউ জানেই না আজ ফুপু আসবে। ফুপু তো আজকে জানায়নি কাউকে। নিস্তব্ধ খানিকটা ভয়ও পাচ্ছে। ফুপু তার একটু আগেই একটু 19-20 হতেই কাজ ভুল করতে শুরু করে, আর শোনার এক গাদা ধারালো কথা। কথা তো নয়, যেন এক একটা বিষাক্ত বান। দাদা তার শখ করে নাম রেখেছিল টুনি। এই টুনি ছোটোখাটো কোনো টুনি নয়, এই টুনির শরীর বিশাল। নিস্তব্ধ দুরু দুরু বুকে দরজা খুলে দিল। নিস্তব্ধকে উদম গায়ে দেখে ফুপির চোখ কপালে তুলে চাইলেন। তীব্র আর্তনাদ করে বললেন, ছি 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 ছি, অনুভব, তোর এতটা অতন পতন হয়েছে আমি তো জানতামই না। দেখলি এতদিন পর ফুপু এসেছে, কই ফিটফাট হয়ে থাকবি, তা না করে নির্লজ্জের মতো উদম গায়ে আমার সামনে চলে এলি। বলি বাপের মতো কি লজ্জা শরম খেয়ে বসে আছিস? দাদার মতো হয়েছে। আমার অবর্তমানে ওরা সবাই মিলে যে তোকে এই শিক্ষা দেবে, আগে জানলে আমি তোকে সঙ্গে করে নিয়ে যেতাম। তুই নাকি আবার ডাক্তার হয়েছিস,
তা এভাবে খালি গায়ে কি ডাক্তারিও সামলাস নাকি? ছি ছি। নিস্তব্ধ লজ্জায় মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল, কোনো রকমে বলল, ফুপি, তুমি ভিতরে এসে কথা বলো না। এসব বাদ দাও, এতদিন পরে এলে আগে কেমন আছো সেটা বলো। সলিল তিয়াশাকে নিয়ে আসোনি? কেমন আছি তা তো দেখতেই পারছিস রে অনুভব। আমিও দেখতে পারছি তুই কেমন নির্লজ্জের মতো সুস্থ সবলভাবে দাঁড়িয়ে আছিস। আর হ্যাঁ, ভেতরে তো ঢুকবই। আমি তো চলে যাওয়ার জন্য আসিনি। তোর দাদা যতই আমাকে বাড়ি থেকে বার করুক, আমি কেন যাব? এই বাড়িতে আমার সমান অধিকার রয়েছে। দেখি সামনে থেকে সর। আগে তোর বউ দেখিনি আমি। বিয়ে করে এত বড় হয়ে গেছিস যে বিয়ে করে বাসর সেরে ফেললি, আর এই টুনি তা জানতে পর্যন্ত পারলো না। ড্রাইভারকে বল আমার লাখেজ ভিতরে দিয়ে যেতে। এই তো এক্ষুনি যাচ্ছি ফুপি। ফুপু ভিতরে ঢুকে চারপাশে অবলোকন করে বলল, কি ব্যাপারে চারপাশ এত ঝাড়বাতি দিয়ে সাজানো কেন? পার্টি করেছিস নাকি রাতে? আর বাকিরা সব কই? আমায় রেখে পার্টি করা হচ্ছে? নিস্তব্ধ বোকা হাসার চেষ্টা করলো। বুঝতে পারলো ভীষণ রকমভাবে ধরা খেয়ে গেছে সে। হাজার রক্ষিণী প্রত্যুত্তরে নিস্তব্ধ কিছু বলতে যাবে তার আগেই নিস্তব্ধ অবাক হয়ে গেল। দেখতে পেল তাসফি কালো রঙের শাড়ি পরে ফুপি বলে দৌড়ে আসছে। তাসফি চিৎকার করে ফুপি বলে দৌড়ে এসে টাইট করে ফুপিকে জড়িয়ে ধরলো। ফুপি খানিকটা হক চকালো, পড়তে নিলেও কোনো রকমে নিজেকে সামলানো, ধমকে বলল, এই মেয়ে, কে তুমি? আশ্চর্য, এইভাবে কেউ জড়িয়ে ধরে? এখনই তো তোমার চিৎকার শুনে আমার পানটা যেত। তাসফি খুশিতে গদগদ হয়ে বলল, ফুপি, আমি আপনার ভাতিজার একমাত্র বউ। আর এই যে ঝাড়বাতিগুলো দেখছেন, এইগুলো তো আমি নিজে হাতে আপনার জন্য সাজিয়েছি। আপনার তো কয়েকদিন পরে আসার কথা ছিল, কিন্তু আমি এগুলো আগেই সাজিয়ে ফেলেছি। ভালো হয়েছে না বলুন ফুপি? এই যে দেখুন, টেবিলের উপরে কেকটাও আমি আপনার জন্য আনিয়ে রেখেছিলাম, কিন্তু আপনার ভাতিজা কিছু বলার আগেই কতখানি সাবার করে দিয়েছে। তাসফির এমন ঢপ মারার নাটকীয় ভঙ্গিমা দেখে নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে পড়ল। ও মাই গড, ও মাই গড, তার বউ যে এইভাবে এত সুন্দর করে নাটক করতে পারে তা তো জানাই ছিল না। ফুপু অবাক কণ্ঠে বলল, তুমি অনুভবের বউ? তাসফির লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ল। তাসফির লজ্জা পাওয়ার ভাবভঙ্গিমা দেখে নিস্তব্ধ নিজেই থতমত খেল। ফুপু আগে থেকে দ্বিগুণ অবাক ঝরা কণ্ঠে বলতে লাগলো, আর এগুলো তুমি আমার জন্য করছো? সত্যি? তাসফি এবারে জোরে জোরে মাথা নাড়ল। ফুপুর চোখ ছড়াছড়া করে উঠল। তাসফিকে বুকে জড়িয়ে ধরে বলল, আহারে আমার সোনাটা, অনুভব রে, এইবারে একখান কাজের কাজ করছিস। এই শেখ বাড়ির যোগ্য বৌমা খুঁজে এনেছিস। এইভাবে আমার জন্য এ বাড়িতে কেউ ভাবেনি রে, কোনো দিন কেউ ভাবেনি। কেউ তো আমায় দেখতেও পারে না। তুমি এই প্রথম মেয়ে। আবেগে আপ্লুত হয়ে ফুপু নিজের গলায় পরা স্বর্ণের চেন খুলে তাসফির গলায় পরিয়ে দিল। তারপর আবারও জড়িয়ে ধরলো বুকে। তাসফিও ফুপুকে জড়িয়ে ধরলো। নিস্তব্ধর দিকে তাকিয়ে চোখ টিপ মারল। নিস্তব্ধ রে, এবার বুঝি তোর শুধু জ্ঞান হারানোর পালা, আর তো কোনো রিয়াকশন দেওয়ার বাকি নেই। তার এমন কর্কশ ফুপুকে এই মেয়ে এক লহমায় হাত করে ফেললো, তা আবার বুকে জড়িয়ে স্বর্ণের চেন আদায় করে। ফুপু নিজের গলায় আরও একটা চেন খুলে তাসফিকে পরিয়ে দিল। এই নাও আমার আশীর্বাদের গিফট। নিস্তব্ধ কোনো রকমে সোফায় গায়ে এলিয়ে দিল। তার যে উপরে গিয়ে ফ্রেশ হওয়ার প্রয়োজন কথাটা তার মস্তিষ্কে খেললেই না। পরপর এত সারপ্রাইজ, সে এবারে সত্যিই শক। সুজন রেডি হচ্ছিল, তার বন্ধু জসিমের কাকার বিয়ে। জোর করে সুজনকে নিচ্ছে ছেলেটা। হাজারবার না বললেও লাভ হয়নি। ছেলেটা একবার নাছক বান্দা। জসিম রহস্যময় ভঙ্গিতেই বলল, বিয়েতে গেলে কিছু মজার কাণ্ড দেখতে পারবি। সুজনের মাঝেও সামান্য কৌতূহল জাগলো। এমনিতেও 4-5 দিন যাবৎ সে প্রচণ্ড ডিস্টার্ব ফিল করছে। মজার কিছু কাণ্ড দেখলেও যদি মনটা একটু ফুরফুরে হয়। সুজনের মা ছেলের রুমে ঢুকতে ঢুকতেই শুধালো, এই অসময়ে যাচ্ছিস, কখন আসবি বাবা? আজ ফিরবি তো? সুজন পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, ঠিক নেই মা, যেতে মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই। তারপর খাওয়া দাওয়া, বিয়ে পড়ানো, রাত তো কিছুটা হবেই।
রাহেলা বেগম ছেলেকে মন দিয়ে দেখে। ছেলে তার উজ্জ্বল ফর্সা, কি মায়াবী চেহারা, লাল পাঞ্জাবিতে আরও বেশি মানিয়েছে। গায়ের চামড়ার সঙ্গে কেমন ফুটে আছে দেখ। মাঝে মাঝে মনে হয় তারই না নজর লেগে যায়। ছেলেটা চাইলেই শত শত মেয়ে তার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে, অথচ ছেলেটাকে শত বোঝানোর পরেও ছেলেটা তার বিয়ে করতে নারাজ। কবে যে